সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তথা গোটা দেশ, জাতি তথা সমগ্র বিশ্ব এখন একটা অত্যন্ত দুঃসময়ে পার করছি। এর ভিতর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং WHO পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে তোমরা সকলে সুস্থ আছো মনে করি। যদিও আজ ক্লাস সম্পূর্ণ বন্ধ, শ্রেণীকক্ষে পাঠদান অসম্ভব, তবুও তোমাদের বসে থাকতে চলবে না। পরবর্তীর জন্য অর্থাৎ পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, তোমাদের সমগ্র সিলেবাস অনুসরণ করতে হবে এবং সেটা শেষও করতে হবে। তাই সদাশয় সরকারের এই প্রস্তুতি মাল্টিমিডিয়া ক্লাস, আজকের এই মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা, স্বাগত। আমি কমলেশ চন্দ্র পাল, সহকারী শিক্ষক, দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাগেরহাট। যদি আমার মোবাইল নম্বর প্রয়োজন হয় কারো, 017120400739। আজকের পাঠ বাংলা সাহিত্য, নবম দশম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ। আজকের পাঠ শ্রেণী নবম ও দশম, বিষয় বাংলা প্রথম পত্র, সময় 50 মিনিট, তারিখ 25/7/2020। তাহলে আজকের পাঠ নবম দশম বাংলা সাহিত্য, পাঠের বিষয় শিক্ষা ও মনুষ্যত্ব, সময় 50 মিনিট, তারিখ 25/7/2020। তাহলে এসো আমরা কিছু ছবি, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে শিক্ষা গ্রহণ করছে। এটা কি শ্রেণীকক্ষ? না, এটা একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম। সেখানে ইন্টারনেটে শিক্ষা গ্রহণ করা হয়। এখানে দেখা যাচ্ছে আর একটা গ্রুপ, তারা পাঠ্যাভ্যাস করছে। এইটাকে বলি আমরা শিক্ষা। শ্রেণীকক্ষে কারণ নির্দেশনা অনুযায়ী যদি কোনো শিক্ষা গ্রহণ করা হয় বা যে কোনো ব্যক্তির কাছ থেকে যদি আমরা কোনো কিছু নতুন জানতে পারি, শিখতে পারি, সেটাই হবে শিক্ষা। এখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করছে শিক্ষার্থীদের। এখানে ইনস্ট্রাক্টর হিসাবে 2 জন শিক্ষক রয়েছে, তাদেরকে গাইড করা হচ্ছে, তারাও শিক্ষা গ্রহণ করছে। আমরা এখানে আরো কিছু ছবি পাচ্ছি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা আর্ত মানুষের, একটা বাচ্চা যে ক্ষুধাক্লিষ্ট, অস্থি চর্মসার, রুষ্ট শুষ্ক রোগাক্রান্ত কঙ্কাল সাধ্য, এই অভুক্ত শিশুকে তুমি নিশ্চয়ই তোমরা এই ব্যক্তিকে চেনো। যদি না চেনো আমার কাছ থেকে জেনে নাও। ইনি হলেন মাদার তেরেসা। তিনি সহস্তে এই ক্ষুধার্ত শিশুকে খাবার খাওয়ান। এখানে দেখছি এই ছবিটা তোমরা যদি প্রশ্ন করো, তাহলে আমি অবশ্যই বলবো যে 1971 সালে যখন এদেশ থেকে হিন্দু সম্প্রদায় ভারতে পাড়ি জমিয়েছিল, তখন বৃদ্ধ পিতামাতাকে পরিত্যাগ করেনি। তারা পিতৃ স্নেহে
আপ্লুত, মাতৃস্নেহে আপ্লুত। তাই অতি কষ্টে দুই ভাই মাকে একটা বস্তা অর্থাৎ কিনা একটা জোড়ার মধ্যে করে বসিয়ে কাঁধে করে নিয়ে দেশ পার হয়ে যাচ্ছে। দেখো তার সঙ্গী সাথীরা প্রত্যেকের সঙ্গে রয়েছে তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগের তলকি তলবার সহ নিয়ে তারা দেশ পাড়ি দিচ্ছে। ঠিক সেখানে একটা মানবতা দেখা যাচ্ছে। আমরা দেখো এইটাকে আমরা বলি মনুষ্যত্ব। এখানে কিন্তু সে অবশ্যই বাবা মাকে পরিত্যাগ করে যেতে পারত, কিন্তু সন্তান কখনো পিতা মাতাকে ত্যাগ করতে পারে না। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে মনুষ্যত্ব। তারই প্রকাশ করেছে এখানে। এখানে মাদার তেরেসা ওনাকে না খাওয়ানোও পারতেন। তোমরা যখন দেখো এইরকম ক্ষুধাকৃষ্ট শিশু রাস্তার পাশে বসে কাঁদছে, নিশ্চয়ই তোমরা তখন মাদার তেরেসার কথা অনুসরণ করে নিশ্চয়ই অনুকরণ করবে তার শিক্ষা, সেই শিক্ষা যে শিক্ষা একটা রুষ্ট শুষ্ক কঙ্কালসার দেহবিষ্ট একটা ক্ষুধার্ত শিশুকে তার মুখে খাবার তুলে দেওয়ার শিক্ষা। এটাই হচ্ছে মনুষ্যত্ব। তাহলে আজকের পাঠ কি হতে পারে তোমরা বলো? নিশ্চয় বুঝতে পারছো আজকের পাঠ হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। লিখেছেন কে? মোতাহের হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরী। আর আজকের এই যে পাঠটা, এই পাঠ শেষে আমরা কি শিখবো? আমাদের কি শিখতে হবে? আমরা অবশ্যই লেখক পরিস্থিতি বলতে পারবো, অর্থাৎ কিনা লেখক পরিস্থিতি সম্পর্কে আমার সম্যক ধারণা নিতে হবে। লেখক কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, তার কৃতিত্ব কি আছে, বাংলা সাহিত্যে তার অবদান কতটুকু, বাহ্যিক জীবনে কর্মজীবনে তিনি কি ছিলেন এবং কি করতেন, এ সম্পর্কে আমাদেরকে অবহিত হতে। এবার শব্দের অর্থ বুঝে বাক্য তৈরি করতে পারবে। অর্থাৎ এর মধ্যে কিছু নতুন নতুন শব্দ আছে, যে শব্দগুলো হয়তো আমার জানা ছিল না, তোমাদের জানা ছিল না। এই শব্দগুলো আমাদেরকে নতুন করে জানতে হবে, নতুন করে এর অর্থ বুঝতে হবে এবং তা দিয়ে বাক্য তৈরি করতে হবে। নেক্সট আমরা দেখি জীব সত্তা মানব সত্তার সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ কিনা জীব সত্তা কি এবং মানব সত্তা কি, এই মানব সত্তার সঙ্গে জীব সত্তার কি সম্পর্ক রয়েছে, এটা তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দিতে হবে মনুষ্যত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কি, এটা তোমাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে। এই দেখো মনুষ্যত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কি, তা তোমাকে বিশ্লেষণ করতে হবে। এইটা হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন। আমি 4টে স্তরের প্রশ্ন দিয়েছি: জ্ঞানমূলকের প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন, প্রয়োগমূলক আর এবং সর্বশেষ হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন দিয়েছি। নেক্সট আমরা দেখি এই প্রস্তুতিটা তোমাদেরকে বাড়িতে গ্রহণ করতে হবে। ইনিকে মোতাহের হোসেন চৌধুরী। তোমরা একটা কাজ সবসময় ভুল করে থাকো, মোতাহার হোসেন চৌধুরী বলে থাকো। এই ভুলটা কখনো করবে না। এইটা হচ্ছে অথেন্টিক ফর্ম। কবি যা লিখে গেছেন, সাহিত্যিক যা লিখে গেছেন, মহান মনীষীরা যা লিখে গেছেন, যদি ভুল লিখে থাকেন তাহলে সেটাই সঠিক। অর্থাৎ কিনা এই নামের বানান কখনো আমরা পরিবর্তন করতে পারবো না। তিনি যেটা লিখে গেছেন সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। তাই মোতাহের হোসেন চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী 1903 খ্রিস্টাব্দে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম। এটাই হচ্ছে তার জন্ম। আমরা দেখি মৃত্যু, তিনি 1956 সালে 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। দেখি পরবর্তীতে আর কি কৃতিত্ব আছে। লেখাপড়া অফিসার। 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ পাস করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তাহলে কর্মজীবনে কি ছিলেন সেটা আমরা পেয়ে গেছি। এবার দেখা যাচ্ছে সাহিত্যিক পরিচয়। এই সাহিত্যিক পরিচয়টা কি? তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বাচ্ছন্দ্য প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রভাত চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতা ও রচনা করেন। এমনকি ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আমরা দেখি এরপর উল্লেখযোগ্য রচনা কি। লেখকের উল্লেখযোগ্য রচনা হলো
প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতিকতা, অনুবাদ গ্রন্থ সভ্যতা সুর। এবার একক কাজ, এই কাজটা তোমাদের প্রত্যেকে নিজেকেই করতে হবে। প্রত্যেকের শিক্ষার্থী উত্তর খাতায় লিখে প্রদর্শন করবে। কি কাজ? মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? আমরা কিন্তু আগে দেখে এসেছি, সেটা তোমাকে মনে করেই উত্তর দিতে হবে। তিনি কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, তিনি কত সালে মৃত্যুবরণ করেন? তোমরা লিখে আমাকে দেখাবে। এবার আদর্শ পাঠ। এইটা হচ্ছে সরব পাঠ। তোমরা তোমার বই খুলে তুমি পাঠ্যাভ্যাস করো, সঠিক উচ্চারণের মাধ্যমে পড়বে। এবার আমরা কিছু শব্দার্থ দেখব। শব্দার্থ দেখে আমরা বাক্য রচনা করব। এইখানে দেখা যাচ্ছে কি, এটা দেখলেই বোঝা যাচ্ছে, তাই তো? এটা কি জিনিস? নিশ্চয়ই কারো চিন্তা অসুবিধা হয়নি। এটা মাছ মাঝি এবং বিভিন্ন ধরনের খাবার পাশে সাজিয়ে দেওয়া হয়েছে, মাছের মাঝখানে অন্ন, তাই এটা হচ্ছে অন্ন। আর এটা হচ্ছে বাসস্থান, যেখানে আমরা বসবাস করি। আর এটা হচ্ছে বস্ত্র। আমাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষা, এটা হচ্ছে আমাদের মানবিক অধিকার। এই অধিকারগুলোর মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রধান হচ্ছে অন্ন, বাসস্থান এবং বস্ত্র। এইটা দেখো তোমরা, জীবের অস্তিত্বেই জীবসত্তা। জীবসত্তার ঘরে অন্ন, বস্ত্র, বাসস্থান ও ক্ষুধা তৃষ্ণায় প্রাধান্য পায়। জীব হিসেবে মানুষের কাছে জৈবিক চাহিদাগুলোই হচ্ছে প্রধান। তাহলে মানুষের কাছে প্রধান কি? আমাদের নৈমিত্তিক যেটা বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন, সেটাকেই আমরা বেশি প্রাধান্য দিই। সেটা কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন, বস্ত্র, বাসস্থান। এরপর আমরা দেখছি, এসো আমরা আরো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে পরপর 4টি ছবি আছে। এখানে আমি আগেই বলেছি, তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, ইনি হলেন মাদার টেরেসা। ইনি পথ শিশুকে, অর্থাৎ পথে পিতৃ পরিচয়হীন, মাতৃ পরিচয়হীন শিশুকে রাস্তার থেকে তুলে নিয়ে তিনি তার নির্মম হৃদয়ে আশ্রমে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের সেবা যত্ন করে, পরিচর্যা করে, শিক্ষাদান করে তাদেরকে তিনি বড় করেছিলেন। তাই মাতৃ স্নেহে এই পথ শিশুকে ভালোবেসে সোহাগ করে তাকে বড় করে তুলছেন। এখানে আমরা দেখছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এক সর্বহারা মায়ের, সর্বহারা শিশু, যে হয়তো দুদিন আগে পিতাকে হারিয়েছে, তার স্বামীকে হারিয়েছে, তাকে সান্ত্বনা প্রদান করছেন। তিনি চলে এসেছেন সেই দুরবস্থায় যে মানুষগুলো মানবতার জীবনযাপন করছেন, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি চলে এসেছেন তাদের দুয়ারে। এখানে আমরা দেখছি যে মানবিকতার আরেকটা বিষয় প্রকাশ করেছে। 2 সন্তান তার বৃদ্ধ মাতাকে জোড়াই করে কাঁধে করে নিয়ে তারা দেশ পরবার হচ্ছে, যাচ্ছে। এবারে আমরা দেখতে পাচ্ছি ওই একই মাদার টেরেসা, এখানে আমাদের সেই পথ শিশু, দারিদ্র্যক্লিষ্ট ক্ষুধার্ত শিশুকে তিনি মুখে অন্ন তুলে দিচ্ছেন সহস্তে। এটাই হচ্ছে মানবিকতা, এটাই মানবিকতা, এটাই মনুষ্যত্বের বিচার, এটাই হচ্ছে মনুষ্যত্বের একটা চরম নিদর্শন। তাহলে আমরা দেখি, এটা হলো মানবতার ছবি। আমরা দেখি অন্ন, বস্ত্র, বাসস্থান সহ জীব সত্তার সকল চাহিদা পূরণের পর মানুষ মানব সত্তার ঘরে উন্নীত হয়। অর্থাৎ একটা লোক জৈবিক চাহিদা পূরণের পর যখন তার মানবীয় গুণগুলো ফুটে ওঠে,
তখন সে মানব সত্তার ঘরে পদার্পণ করে। তাহলে এ থেকে আমরা একটা সত্যে উপনীত হতে পারি, সমস্যারে বলতেই পারি, জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নীত হওয়ার মই বা সিঁড়ি হচ্ছে শিক্ষা। এটাই হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী একমাত্র শিক্ষা। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি শিক্ষা কি। শিক্ষা কি তোমরা বলতে পারো? বলো দেখি, একজন একটা সংজ্ঞা দাও দেখি। হ্যাঁ, হয়েছে, কাছাকাছি হয়েছে। তাহলে আমরা দেখি কে কি বলেছে। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে পাঠ্যাভ্যাস চলছে। এটা কি? লাইব্রেরি। লাইব্রেরিতে শিক্ষা গ্রহণ করা হচ্ছে। নেক্সট এখানে দেখছি একজন অত্যন্ত সহনশীলতার সাথে ধৈর্য সহকারে কিছু বই সামনে নিয়ে পাঠ্যাভ্যাস করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে এই শিক্ষার তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। তার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সুস্থ দেহে সুন্দর মন তৈরি করার নামই শিক্ষা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার সংজ্ঞা। কিন্তু এখানে আরো একজন ব্যক্তিত্ব মোতাহার হোসেন চৌধুরী, তিনি শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন মানুষের কাঙ্ক্ষিত আচরণের স্থায়ী পরিবর্তনই শিক্ষা। তাহলে আমরা শিক্ষার এই দুটো সংজ্ঞা পেলাম। এটা আমাদের জীবনে সর্বত্রই সবসময় প্রয়োজন। কাজে কাজে এই সংজ্ঞা দুটো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং অনুকরণ এবং অনুসরণ করতে হবে। তাহলে আমরা দেখি যে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অর্থ চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্ত করে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচিত করা এবং মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি তথা মনুষ্যত্বের উন্মোচন ঘটলেই তাকে শিক্ষিত বলা সম্ভব, বলেছেন মোতাহার হোসেন চৌধুরী। এসো আমরা আরো কিছু ছবি দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো স্পষ্ট হবে। এখানে দেখো মানব জীবনের একটি দোতলা ঘরের মতো। এই সমগ্র মানব জীবনটাকে দুটো তালা, একটা হচ্ছে জীব সত্তা আর একটা হচ্ছে মানব সত্তা। তাই দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন আমাদের লেখক মোতাহার হোসেন চৌধুরী। তাহলে আমরা দেখি, দেখো এটা হচ্ছে নিচতলা বা জীব সত্তা। এইখানে তার চাহিদা পূরণের জন্য, তার মৌলিক অধিকার আদায় করার জন্য রাস্তায় নেমে পড়েছে। অর্থাৎ কিনা এটা কি শোভাযাত্রা? না, এটা শোভাযাত্রা নয়। তার অধিকার আদায়ে, দাবি আদায়ের জন্য স্লোগান। অর্থাৎ কিনা আমাদের দাবি মেনে নিতে হবে, এ ধরনের একটা স্লোগান দিয়ে তার অধিকার আদায়ের জন্য নেমে পড়েছে রাস্তায়। এরপর আর একটা ছবি দেখছি যে এই দেখো এখানে এই শিক্ষাটা কি। এই আমরা এখান থেকে নিচের থেকে উপরের দিকে উঠছি। এই ওঠাটা কি নিয়ে হচ্ছে? কিসের কারণে হচ্ছে? শিক্ষা গ্রহণ করে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা গ্রহণ করে আমরা নিচতলার থেকে উপরতলায় উঠছি। যেহেতু ওখানে বলা হয়েছে যে মানব জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নীত হওয়ার বা সিঁড়ি বা মই হচ্ছে শিক্ষা। তা দেখো এখানে আমরা দ্বিতীয় তলা বা মানব সত্তা। এখানে আমরা যে দেখেছি যে পথ শিশুকে, ক্ষুধার্ত শিশুকে মাদার তেরেসা সহস্তে ক্ষুধা নিবৃত্তির জন্য সেই খাবার তুলে দিচ্ছেন তার মুখে। এটা অতি মানবীয়তা। শুধু মানবীয়তা বললে ভুল হবে, এটা বলবো আমরা অতি মানবীয়তা। একজন ক্ষুধার্ত মানুষকে প্রত্যেকের উচিত আমাদের যা কিছু আছে তা দিয়ে তার ক্ষুধা নিবৃত্তি করা। এখানে বাংলাদেশের বাংলার জননী, বাংলার মা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দারিদ্র্যপীড়িত শিশু, পিতৃহারা শিশু, সন্তান, কন্যা এবং পুত্রকে
সান্ত্বনাবাণী প্রদান করছেন, এটা তার অতিমানবীয়তার প্রকাশ পেয়েছে এই ছবিতে। তাহলে দ্বিতীয় তলা বা মানব সত্তা, এটাই হচ্ছে মানব সত্তার বহিঃপ্রকাশ। এসে আমরা আরো কিছু ছবি দেখি। দেখো এখানে এক শিশু পাঠ্যাভ্যাস করছে, ছোট শিশু তার পাঠ্যাভ্যাস করছে। এখানে বৃদ্ধ বয়সেও সে আজকে শিক্ষা গ্রহণ করছে। আমরা দেখি শিক্ষা মনুষ্যত্ব। এই শিক্ষা মনুষ্যত্বটা কি? শিক্ষা মানুষের মনুষ্যত্ব বোধ জাগ্রত, তাকে সঠিক মানুষ রূপে গড়ে তোলে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মনুষ্যত্ব বোধকে শিক্ষার মৌলিক উদ্দেশ্য বলা হয়েছে। শিক্ষা মানুষের মধ্যে মানবতা তথা মনুষ্যত্ব বোধ জাগ্রত করে, ব্যক্তির মূল্যবোধ সৃষ্টি করে। শিক্ষা ছাড়া মানব জীবনের এই দোতলায় আরোহণ করা যায় না বলেই প্রবন্ধে শিক্ষাকে মানব সত্তার ঘরে ওঠার মই বলা হয়েছে। শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা সম্ভব। আমরা এখানে কিছু শব্দ অর্থ এখন আমাদের দেখতে হবে। আমরা যে বইটা পড়ে এসেছি, আমরা সরব এবং নীরব পাঠের মধ্যে আমরা যেটা পড়েছি সেটা আদর্শ পাঠের মধ্যে দেখেছি। তার মধ্যে কিছু শব্দ আমাদের ছিল, এই শব্দগুলো আমাদের একটু দেখতে হবে। এই শব্দগুলো দেখো, তিমি। এই তিমির শব্দের অর্থটা কি তোমরা জানো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ রাইট। তিমির মানে এই যে অন্ধকার। তিমির কথাটার অর্থ হচ্ছে অন্ধকার। পরবর্তীতে আমরা দেখছি খুদ পিপাসা। খুদ পিপাসা অর্থ কি? এই শব্দের অর্থটা আমাদের জানার দরকার। দেখো ছবি দেখে কিছু বোঝা যায় না, যায় কিনা? এক পথ শিশু ক্ষুধাকৃষ্ট, অস্থি চর্মসার, রোগাক্রান্ত, কোয়ালকালসার, ক্ষুধার জ্বালায় পরিত্যক্ত খাবার তাই গ্রহণ করছে। এটা হচ্ছে খুদ পিপাসা, অর্থাৎ ক্ষুধার পিপাসা। ক্ষুধা ও তৃষ্ণা বা পিপাসা। এরপরে আমরা একটা দেখি ফতুর। ফতুর কথাটার অর্থ কি? তোমরা সবাই বুঝতে পারো যে ফতুর হয়ে গেছে, তাই না? ফতুর মানে কি সব শেষ? দেখো কি হয়েছে, এই ব্যক্তিকে দেখো মাথায় হাত দিয়ে বসে আছে। কোথায়? এই নদীর পাড়ে, অর্থাৎ কিনা এই খরস্রোতা নদী তার বাড়ি ঘর ভেঙে তার গর্ভে স্থান দিয়েছে। তাই তিনি বলছেন যে আমার সব কিছু শেষ হয়ে গেছে, হায় আল্লাহ, এখন কিভাবে আমি বাঁচবো? তাই মাথায় হাত দিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ওই ব্যক্তি। দেখো নিঃস্ব, অর্থাৎ কিনা সবকিছু শেষ, যার আর অবশিষ্ট নেই। পরবর্তীতে আরো কয়েকটা শব্দ আমরা দেখি, বেড়ি। এই বেড়ি কথাটার অর্থ কি তোমরা কি জানো? এই দেখো এখানে শিকল পায়ে দেওয়া আছে, অর্থাৎ কিনা জেলখানায় কয়েদিতে সংরক্ষিত রাখার জন্য, যে পালিয়ে না যায় তার জন্য তার পায়ে বেড়ি দেওয়া হয়েছে, শিকল দেওয়া হয়েছে। তাহলে বেড়ি মানে হচ্ছে শিকল বা শৃঙ্খল। আমরা দেখি পিঞ্জরাবদ্ধ। এই পিঞ্জরাবদ্ধ শব্দের অর্থ দেখো তো, ছবি দেখে বোঝো কিনা? এটা কি? খাঁচা। এই খাঁচার মধ্যে কতগুলো পাখি বন্দি দশায় আছে, অর্থাৎ বন্দি করে রাখা হয়েছে। তাহলে পিঞ্জরাবদ্ধ মানে খাঁচায় বন্দি। দেখি আমরা এর সঠিক অর্থ কি আছে? খাঁচায় বন্দি, ঠিক তাই আছে। আমরা দেখি জীব সত্তা। এই জীব সত্তা কি? আমরা এই ছবিটা দেখে কিছু অনুসরণ করতে পারি কিনা? এই কাকে সবাই চেনে এবং সবার প্রিয়, তিনি, এর নাম হচ্ছে মিউ, তাই তো? তোমরা সবাই আদর করে ডাকো মিউ, অর্থাৎ বিড়া। এটা হচ্ছে জীবের অস্তিত্ব, অর্থাৎ জীবের একটা নিদর্শন এখানে দেওয়া হয়েছে। জীব থেকে জীব, অস্তিত্ব। তাহলে এসো আমরা আরো কিছু ছবি দেখি। এখানে দেখতে পাচ্ছি টাকা গণনা করছে, আর এখানে মা পল্লী জননী পায়, গ্রামের হতদরিদ্র মা ক্ষুধার জ্বালায় মানুষের করুণা ভিক্ষা করছেন, হাতে একটা থালা নিয়ে, অর্থাৎ ভিক্ষা বিক্রি করছেন। তাহলে এখানে ছবিটার মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। একজনের
টাকার বান্ডিল নিয়ে টাকা দিচ্ছে, আর এখানে মা ভিক্ষা করছে। আর দেখি অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী, এই অর্থ চিন্তার নিগড়ে আমরা সকলে বন্দী। তাহলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জীবসত্তা থেকে মানব সত্তায় উত্তর। অথচ মানুষ অন্য চিন্তা বা অর্থ চিন্তার আবদ্ধ। অর্থ চিন্তা থেকে মুক্তি না পেলে অর্থ সাধনায় যে জীব সাধনা নয়, এ সত্য মানুষের উপলব্ধি বাইরে থেকে যাবে। লেখক তাই মানব সত্তার জাগরণে বিশ্বাসী বলে আক্ষেপের সঙ্গে মানুষের অর্থ চিন্তার বন্দি দশাকে চিহ্নিত করেছে। এই সেই অর্থ চিন্তার বন্দি দশা, আমরা সবাই এই বন্দি দশায় আবদ্ধ। এখানে দেখো কিছু ছবি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই কালো পোশাক দেখে কি চেনা যায়? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। এখানে দেখো, এখানে কিছু বোঝা যাচ্ছে, গাছের সঙ্গে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে মূল্যহীন এটা মূল্যহীন কি? জীবসত্তা হলো মানুষের জৈবিক বা শারীরিক দিক, আর মানব সত্তা হলো তার মনুষ্যত্বের দিক। মনুষ্যত্বের স্বাদ না পেলে মানুষের শিক্ষা লাভ মূল্যহীন হয়ে যায়। এখানে আরো দুটো ছবি আছে। এখানে দেখো একজন চিকিৎসক রোগক্লিষ্ট একজন সন্তানকে চিকিৎসা দিচ্ছে। এখানে রিলিফ দেওয়া হচ্ছে, যেটাকে তোমরা বলছো অনুদান দেওয়া হচ্ছে। তাহলে মূল্যবোধটা কি? শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান। তাহলে এসো আমরা আরো কিছু ছবি দেখি। তাহলে মনুষ্যত্ব কি? অন্ন বস্ত্রের প্রাচুর্য হচ্ছে মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। মোতাহার হোসেন চৌধুরী তিনি লিখেছেন, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এসে আমরা আরো কিছু ছবি দেখি। ছবি দেখে কি দেখতে পাচ্ছি? শিক্ষা লাভের মাধ্যমে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে। ছবিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের সাথে বসে সমাবেশ করছেন। এখানে শিক্ষা লাভের মাধ্যমে মানুষের মনুষ্যত্ব বিকাশ ঘটে। ছবিতে ডাক্তার প্রাণগোপাল দত্ত পেশায় কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান গ্রহণ করছে। তাহলে শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান। আজকের পাঠ শেষে আমি তোমাদের কাছে জানতে চাইব, মোতাহার হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? তিনি কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? তিনি কত সালে মৃত্যুবরণ করেন? এরপর তোমাদের আমি একটা বাড়ির কাজ দেব, তোমরা বাড়ি থেকে এই কাজটা করে নিয়ে আসবে। ব্যক্তির মনুষ্যত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কি? বিশ্লেষণপূর্বক উত্তরতা। অর্থাৎ কিনা এই কথাটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। ব্যক্তির মনুষ্যত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কি? ধন্যবাদ সকলকে। তার আগেই বলবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক তোমরা প্রত্যেকে সুস্থ সুন্দর থাকার জন্য এই দুঃসময়ে কেউ বিনা কারণে ঘরের বাইরে যাবে না। যদিও যেতে হয় সবসময়ের জন্য মাস্ক পরিধান করবে, সময় মতন হাত বারবার ধৌত করবে 20 সেকেন্ড অন্তত, এবং যদি বাইরে যেতে হয় সামাজিক দূরত্ব বজায় রাখবে, অর্থাৎ 3 ফুট দূরত্বে গিয়ে দাঁড়াবে। আর যদি বাড়িতে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার থেকে বারবার তুমি হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তোমার পরিবারকে সুস্থ সুন্দর রাখবে, সমাজকে সুস্থ সুন্দর রাখবে, এ প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ সকলকে।